১৯৭৫ সালের ২৬ জুন অল ইন্ডিয়া রেডিওতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এক ঘোষণা গোটা ভারতকে নাড়িয়ে দেয়। অল ইন্ডিয়াতে ঘোষণা করা হয়, ভাই ও বোনেরা, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য দেশে জরুরি অবস্থা জারি করা হলো এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ২১ মাস ধরে চলে সেই জরুরি অবস্থা। ভারতের অনেকেই এই ২১ মাসকে ভারতের অন্ধকার অধ্যায় বলে মনে করে। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই পদক্ষেপের সমালোচনা হয়েছে অনেকের মনেই প্রশ্ন, কি হয়েছিল সে সময়? কেন বা দেশে এমন পরিস্থিতি আসে যে জরুরি অবস্থা জারি করতে হয় ইন্দিরা গান্ধীকে? আজকের বিশ্ব ইতিহাসের পর্বে আপনাদের জানাবো ১৯৭৫ সালের ইন্দিরা গান্ধীর ঘোষণা করা দীর্ঘ জরুরি অবস্থার ইতিহাস। সঙ্গে আছে আমি মালিহা সুরাওয়ার্দী। বিশেষজ্ঞদের মতে ভারতে ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের রাজনৈতিক ক্ষমতাকে সুরক্ষিত করতে জারি করেছিলেন জরুরি অবস্থা। কিন্তু ইন্দিরা গান্ধীর ক্ষমতা সুরক্ষার জন্য কেন জরুরি অবস্থাকেই বেছে নিতে হয়? সেই প্রশ্নের উত্তর পেতে হলে ফিরে যেতে হবে ১৯৭১ সালে। ১৯৭১ সালে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের শাসন থেকে বেরিয়ে আসে। ইন্দিরার পূর্ণ সমর্থন পায় স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের পাশে ভারত দাঁড়ানোয় যুদ্ধ জয়ের পর সব মিলিয়ে জনপ্রিয়তার তুঙ্গে ইন্দিরা। স্বাভাবিকভাবেই নির্বাচনে এর প্রভাব পড়ে। নির্বাচনই তৈরি করে দেয় জরুরি অবস্থার ভিত। ১৯৭১ সালে নির্বাচনের কিছুদিন আগেই এতদিন ধরে ইন্দিরা গান্ধীকে পাত্তা না দেয়া দেশের বিশেষজ্ঞরাই তাকে আয়রন লেডি বলে আখ্যা দেয়। নির্বাচনে ইন্দিরার প্রচারণার বিষয় ছিল দেশ থেকে দারিদ্র্য দূর করা। নির্বাচনে ৫১৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৩৫২টি আসনেই জিতল ইন্দিরা গান্ধীর দল ভারতীয় কংগ্রেস। রায়বেরেলির লোকসভায় জিতলেন ইন্দিরা গান্ধী। সেই আসনে বিরোধী সংযুক্ত সোশ্যালিস্ট পার্টির রাজনারায়ণ পেয়েছিলেন ৭১,৪৯৯ ভোট, আর ইন্দিরা পেয়েছিলেন ১,৮৩,০০০ ভোট। তবে হার মানেননি রাজনারায়ণ। লোকসভা নির্বাচনের ফলের বিপক্ষে হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। অভিযোগ, রায়বেরেলির ভোটে সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন ইন্দিরা। জনপ্রিয়তার শিখরে থাকার সময় ইন্দিরা গান্ধী দুটি সিদ্ধান্তের বিরোধিতা করেন সুপ্রিম কোর্ট। প্রথমত ১৪টি বেসরকারি ব্যাংকে সরকারি অধিগ্রহণ করা, দ্বিতীয়ত পুরনো রাজা মহারাজাদের ভাতা বন্ধ করার সিদ্ধান্ত। দুটি ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট ইন্দিরার এই সিদ্ধান্ত আটকে দেন। যখন সংবিধানে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী, কিন্তু তার এই সিদ্ধান্তই পরোক্ষভাবে জরুরি অবস্থার দিকে নিয়ে যায় দেশকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে আসেন বিচারপতি এ.এন. রায়। কিন্তু নিয়ম মতো প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল জ্যেষ্ঠ আরেক বিচারপতির। এ.এন. রায় প্রধান বিচারপতি হওয়ার পর সরকারের বিরুদ্ধে মুখ খোলেন স্বাধীনতা আন্দোলনের নেতা জয়প্রকাশ নারায়ণ। তিনি সাংসদের উদ্দেশ্যে এই বিচারপতি নিয়োগের বিরোধিতা করে একটি খোলা চিঠি লেখেন। ১৯৭৩-৭৪ সালে ভারতে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি চরমে ওঠে, যার ফলে দেশ জুড়ে আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়। গুজরাটে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে, যা সামলাতে গুজরাটে ছাত্রদের উপর গুলি চালানো হয়, সেনাবাহিনীও নামানো হয়। আন্দোলনের পর গুজরাটের মুখ্যমন্ত্রী চিমন ভাই পাটেল পদত্যাগ করতে বাধ্য হন। বিহারেও শুরু হয় ছাত্র আন্দোলন। ২০ মার্চ বিহারের আন্দোলন সমর্থনে নেতৃত্বে আসেন জয়প্রকাশ। ৮ এপ্রিল ১৯৭৪-এর আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। এরপর জর্জ ফার্নান্দেজের নেতৃত্বে বৃহৎ রেলকর্মীদের আন্দোলন হয় গোটা দেশ জুড়ে। অন্যদিকে জেপির আন্দোলনে সিপিআই ছাড়া কংগ্রেস বিরোধী সবকটি দল চলে আসে। জেপি যখন বিহারের সরকারের পতন চায়, তখন ১ নভেম্বর রামলীলা ময়দানে সাফ জানিয়ে দেন ইন্দিরা, বিহার সরকারের পতন হবে না, যার মাধ্যমে স্পষ্ট হয় ইন্দিরা জয়প্রকাশ দ্বন্দ্ব। ১৯৭১-এর লোকসভা নির্বাচনে রায়বেরেলি আসনে দুর্নীতির মামলার রায় যেদিন হাইকোর্টে ঘোষণার কথা ছিল, সেদিন প্রথমবার কোনো প্রধানমন্ত্রীকে আদালতে আসতে হয়েছিল। ১৮ মার্চ হাইকোর্টে এসেছিলেন ইন্দিরা গান্ধী। সেদিন বিচারপতি জগমোহন লালের নির্দেশে আদালতে প্রধানমন্ত্রী সুলভ আচরণ হয়নি ইন্দিরার সঙ্গে। তাকে অভিবাদন জানাতে উঠে দাঁড়াননি পুলিশ আধিকারিকরা। ১২ জুন ১৯৭৫ সালে এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রায় দেন। ৬ বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার হারান ইন্দিরা। এলাহাবাদ হাইকোর্ট বিরুদ্ধে যাওয়ার পর পদত্যাগ করতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী। তখন ইন্দিরার কাছে পরামর্শ গিয়েছিল কংগ্রেস অধ্যক্ষ হওয়ার, কিন্তু পুত্র সঞ্জয় গান্ধীর পরামর্শে পদত্যাগপত্র জমা দেননি ইন্দিরা। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ইন্দিরা গান্ধী। সেখানেও রায় যায় তার বিরুদ্ধে। ২৪ জুন সুপ্রিম কোর্ট থেকে বলা হয়, প্রধানমন্ত্রী থাকলেও লোকসভায় সংসদীয় ভোট দেওয়ার অধিকার পাবেন না ইন্দিরা।
সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়ে ইন্দিরার চ্যালেঞ্জ। অন্যদিক থেকে চাপ বাড়াচ্ছে বিরোধীরা। একের পর এক দরজা বন্ধ হয়ে যাচ্ছে ইন্দিরার সামনে। এমন অবস্থায় 25 জুন বিরোধীদের যখন জয়প্রকাশ প্রভাবিত করছে, তখন কংগ্রেসে চলছিল রুদ্ধতার বৈঠক। সঞ্জয় গান্ধীর নেতৃত্বে সেই বৈঠকে ওম মেহতা, দিল্লির উপরাজ্যপাল ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মিলে রাজনৈতিক গ্রেফতার ও এমার্জেন্সি সংক্রান্ত সব কলকবজা নাড়ছিলেন। এমনটাই জানা যায় সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদন থেকে। এরপর রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের সঙ্গে দেখা করেন ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জরুরি অবস্থা জারি করতে রাজি হয়ে যান রাষ্ট্রপতি। রাত প্রায় 11টা 20 নাগাদ জরুরি অবস্থার পত্রে সিলমোহর পড়ে রাষ্ট্রপতির। এরপর মধ্যরাত থেকে প্রায় ভোর 3টা পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় ও ইন্দিরা গান্ধী মিলে দেশের উদ্দেশ্যে জরুরি অবস্থা ঘোষণার বক্তব্য ঠিক করেন। গ্রেফতার করা হয় জয়প্রকাশকে। সেই রাতেই বিভিন্ন সংবাদপত্রের কার্যালয়ে বিদ্যুৎ বিভ্রাট হয় বলেও জানা যায়। 26 তারিখ সকালবেলা মন্ত্রিসভার বৈঠক করেন ইন্দিরা। তখনই দেশের কেন্দ্রীয় মন্ত্রীরা জরুরি অবস্থা সম্পর্কে জানতে পারেন। পরদিন থেকে বন্ধ হয়ে যায় বিরোধীদের র্যালি। কারণ জরুরি অবস্থা পরবর্তী সময়ে প্রায় 13,000 বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। আর 26 জুন সকাল 8টায় ইন্দিরা গান্ধীর কণ্ঠে অল ইন্ডিয়া রেডিও থেকে সম্প্রচারিত হয় জরুরি অবস্থার ঘোষণা। 1977 সালে হঠাৎ লোকসভা নির্বাচনের ঘোষণা করেন ইন্দিরা গান্ধী। তখন জয়প্রকাশের নেতৃত্বে বিরোধীরা একজোট হয়ে গড়ে তোলে জনতা পার্টি। আর নির্বাচনে জরুরি অবস্থার প্রভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যায় কংগ্রেস। 542টি লোকসভার মধ্যে 295টি আসন পায় জনতা পার্টি। 154টি আসন যায় কংগ্রেসের ঘরে। কংগ্রেসের বাইরে প্রথম প্রধানমন্ত্রী হন মোরারজি দেসাই। কংগ্রেসের জনপ্রিয়তায় ভাটা পড়ার অনেক কারণ ছিল। জরুরি অবস্থা চলাকালীন কংগ্রেস ভারতে মৌলিক অধিকার স্থগিত করে দেয়। সংবাদপত্রের উপর সেন্সরশিপ আরোপ করা হয়। সরকার বিরোধী বহু রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। ইন্দিরা সরকার শুরু করেছিলেন দারিদ্র্য দূরীকরণের নামে বস্তি উচ্ছেদ কর্মসূচি। জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে নারী পুরুষের জোরপূর্বক বন্ধ্যাকরণের অভিযোগ ওঠে ইন্দিরা সরকারের বিরুদ্ধে। জরুরি অবস্থাকে দেশের কালো অধ্যায় বলে মনে করেন ভারতের অনেকেই। বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠলে বিজেপি এখনও জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে নিশানা করে কংগ্রেসকে। ইন্দিরা গান্ধীর ক্ষমতা পোক্ত করার এই সিদ্ধান্ত সারা বিশ্বেই বেশ আলোচিত এবং সমালোচিত। আজ এ পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।